কে বলবে মধুজা তারার সৎমা? ও নিজের মেয়ের থেকেও তারাকে বেশি ভালোবাসে। মধুজা, তুমি ভালো করেই জানো এই অপয়া মেয়ের মুখদর্শন আমি করতে চাই না। জন্মের দিন থেকেই ও আমার কাছে মৃত। বাবা, ফ্যামিলি ফটোতে রেখো না, কিন্তু প্লিজ বাবা, তোমার মনের মধ্যে আমার জন্য একটু জায়গা রেখো। নয়নতারা 22শে মার্চ থেকে প্রতিদিন সন্ধে 7টায় শুধুমাত্র সান বাংলায়। কেন রে মা, তুমি সত্যি আমার বাবা? এটা প্রশ্ন নাকি আমি ওখানে যেতে দিচ্ছি না বলে? আদৌ কি তুমি আমার বাবা? উত্তর এইটা। ড্যাড, এসব কি? এই পঞ্জিকা, ক্যালেন্ডার, এগুলো? চক্রবর্তীবাবু চলে যাবার পরে মনটা একদম ভালো নেই বিরাট। পুরোহিত দিনক্ষণ ঠিক করার পর চতুর্দিক থেকে যেন বাধা আসছে। সেই জন্য এখন আমি চাই তোর বাবাই দিনক্ষণ ঠিক করুক। রাজেশ্বরী, 3টে ভালো লগ্ন রয়েছে। 3টে লগ্ন কেন, 100টা লগ্ন থাকলেও আমি ওই 100টা লগ্নেই বিরাটকে বিয়ে করব। নিশ্চয়ই মা, 100 বার কেন, 100 জন্ম ধরে তুই বিরাটের স্ত্রী হবি। মার্চ মাসে একটা লগ্ন রয়েছে, বাকিগুলো এপ্রিলে। আরে এপ্রিল অনেক দেরি হয়ে যাবে গো, এর চেয়ে তাড়াতাড়ি কোন দিন আছে দেখো। এভাবে দিন পেছোতে থাকলে সব কিছু লেট হয়ে যাবে। শুভস্য শীঘ্রম বলে কথা, তুমি দেখো কয়েকদিনের মধ্যেই কোন ডেট আছে। ভেবে দেখো, এতদিন তো অপেক্ষা করলো নীলি। আমার মনে হয় এপ্রিল মাসে বিয়েটা হলেই ভালো হবে। কি যে বলো না, এপ্রিল মানে তো আরো 1 মাস পিছিয়ে গেল। তুমি বরং মার্চে যে ডেটটা আছে সেটাই ফিক্স করো। তা যদি না করো, আবার কোথা থেকে কি সমস্যা আসবে, তখন নতুন করে ঝামেলা শুরু হবে। হ্যাঁ আঙ্কেল, আমরা যখন যখন ভাবি যে ভালো সময় আসবে, তখনই দেখি কোনো না কোনো একটা সমস্যার সৃষ্টি হয়। তুমি এই মাসেই কোনো একটা লগ্ন দেখো। মার্চ মাসে যদি তোমরা বিয়ে করতে চাও, তাহলে তোমাদের সামনে বড় সমস্যা আসতে পারে। বাবা, এই প্রশ্ন আমাকে পাগল করে দিচ্ছে। এটা কানে শোনার পর থেকে প্রত্যেক মুহূর্তে ভাবছি আমি কেন বেঁচে আছি। আমি এসব বিশ্বাস করছি না বাবা, কিন্তু সবাই যখন বলতে শুরু করলো, তখন তোমাকে জিজ্ঞেস করতে ইচ্ছে হলো। সত্যি ধীমা, সত্যি আমি তোর জন্মদাতা বাবা না রে। বাবা, আমি হলাম নাগলোকের পানাগা।
একজন সামান্য সেবক মাত্র। নন্দিনী সত্যিটা জেনে গেছে বলে আমার থেকে নিজেকে দূরে করে নেবে না তো মা? বল না মা। না বাবা, না। কথায় বলে বাচ্চারা বড় অবধি বাবারা সেবক হয়ে থাকে, কিন্তু একজন সেবককে তুমি তোমার বাবা বলে মানবে কি মানবে না জানি না মা, জানি না, জানি না। বাবা, তুমি কেন এসব কথা বলছো? আমার শরীরে তোমার রক্ত নাই থাকতে পারে, কিন্তু আমি যে বেঁচে আছি তা তোমারই জন্য, তোমার ভালোবাসার জন্য। তুমি আমার বাবা, তোমার সব গুণ আমার মধ্যে আছে। তোমাকে যে আমি বাবা হিসেবে পেয়েছি তার জন্য আমি অনেক ভাগ্যশালী। কষ্টের সময় আমরা ভগবানের কাছে প্রার্থনা করি আমরা, কিন্তু আমার উপরে আসা প্রত্যেকটা কষ্ট তুমি দূর করেছো। তুমি আমার ভগবান বাবা, তুমি আমার দেবতা। শোনা মা, না আমাকে বড্ড ভালোবাসিস না রে তুই? শোনা মেয়ে আমার, আমার একটা কথা রাখবি? বলো বাবা। আর কোনোদিন তুই নাগলোকে ফিরে যাস না মা। বাবা, তুমি ওখানের মানুষগুলোর কষ্ট বুঝতে পারছো না। আমি ওখানে না গেলে কত বড় সমস্যায় পড়ে যাবে ওরা, জানো? ওই বাসুকিদের চোখের জল, ওদের আশা, ওদের বিশ্বাস আমি ফিরে আসব। আমার দ্বারা ওদের জীবন ভালো হবে, এটাই ওদের ভরসা। আমি আছি বলে ওদের সাহস। আর সর্পণিকার হাত থেকে আমাকে যেভাবেই হোক ওই মানুষগুলোকে বাঁচাতেই হবে। তুমি বুঝতে পারছো না বাবা, যার কারণে একজন নিজের প্রাণ দিয়ে দিল, আমি এখন না গেলে সেটা অন্যায় হবে। একটু আগে তুমি আমার মেয়ে হয়ে কথা বলছিলে, কিন্তু এখন নাগলোকের রানী হয়ে কথা বলছো। বাবা, এই সময় আমার তোমাকে বোঝানোর একদম শক্তি নেই। যদি কোনো বাচ্চার কান্না দেখলে কষ্ট হয়, তার জন্য জন্মদাত্রী মা হওয়ার দরকার নেই। মনুষ্যত্ব থাকলেই হলো, মানবিকতা থাকলেই হলো। ওখানে সবাই নন্দিনীর পথ চেয়ে বসে আছে, ওদের দুঃখ দূর করার জন্য অপেক্ষা করছে। আমি আছি বলে ওদের সাহস। সর্পণিকার হাত থেকে আমাকে ওই নিরীহ মানুষগুলোকে যেভাবেই হোক বাঁচাতেই হবে, বুঝতে পারছো বাবা? না রে মা, তুই আমায় যাই বলিস না কেন, আমি তোকে ওখানে কিছুতেই পাঠাবো না। বাবা প্লিজ, বাবা আমাকে ওখানে যেতে দাও বাবা। না রে মা, যাস না। বাবা আমাকে যেতেই হবে। মানে তুই ওখানে লোকদের বাঁচাতে যাচ্ছিস না? রানী হওয়ার আশা জেগেছে তোর, পদ পাওয়ার লোভ জেগেছে তোর মধ্যে, তাই এখানে বাবার যা কিছু হয়ে যাক, কিন্তু ওখানে গিয়ে রানী হয়ে ঘুরবি বলে লোভ জেগেছে তোর। বাবা কি কি সমস্যা গো, আমাকে বলো। সেটা আমি বলতে পারবো না রাজেশ্বরী, এইটুকু বলতে পারি যে সময়টা ভালো না। আরে ঠিক আছে, আমরা যাতে বুঝতে পারি সেভাবে কিছু বলো।
ভেবো না যে এটা আমি নিজে বলছি রাজেশ্বরী, পঞ্জিকা এই কথাটাই বলছে। এতে লেখা আছে যদি এই সময় কোনো শুভ কার্য হয় তাহলে পরবর্তী সময় সমস্যা আসতে পারে। হে ভগবান, মানুষের সঙ্গে সঙ্গে এই পঞ্জিকাও এখন ঝামেলা শুরু করে দিয়েছে, না হলে সবই ঠিকঠাক ছিল। তুমি বেশি কথা বলো না রাজেশ্বরী, পঞ্জিকা দেখার কথা তো তুমিই আমাকে বললে। তোমার কথা মতো যদি সব হয় তাহলে সেটা ভালো, আর না হলেই খারাপ। আঙ্কেল, কেন এরকম সমস্যা হবে? আর না তো কি, সবই আমাদের আগের জন্মের পাপ, সেই জন্য আমাদের কোনো ইচ্ছে পূর্ণ হয় না। সব পাপই যে পূর্বজন্মে করেছো তার কোনো মানে নেই। আগের জন্মের কি এই জন্মের, যাই হোক পাপগুলো করেছি তো। সেটা তো হতেই পারে রাজেশ্বরী। আরে বাবা, আমরা তো সবাই মানুষ, জেনে বা না জেনে আমরা যে কোনো ভুল তো করতেই পারি। আরে আন্টিকে আমি মেরে ফেলতে চাইছিলাম সেটা ওই নার্সটা জানে। ও যদি বিরাটকে বলে দেয়, যত তাড়াতাড়ি সম্ভব বিরাটকে বিয়ে করে 1 বছরের জন্য আমাকে বিরাটের সাথে কোথাও দূরে চলে যেতে হবে। মম, বাদ দাও না, আর একটা মাসের ব্যাপার তো। মম, দেখতে দেখতে সময়টা কেটে যাবে। কেন এসব নিয়ে মন খারাপ করছো বলো তো? মন খারাপ করছি না বিরাট, আমরা ওর শ্বশুর শাশুড়ি, তুই ওর বর হবি, সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ও শান্তি পাবে না। সবার বিয়ে এক না একদিন হয়েই যায়, কিন্তু আমার দেখো এই বছর বললে সামনের বছর, সামনের বছর বললে পরের বছর, এরকমই হয়ে যাচ্ছে। নীলি, অমনি করে বলিস না, আমার তো খারাপ লাগছে, তুইও মন খারাপ করবি? দেখ নীলি, কিছুই করার নেই, আর কয়েকদিন এইভাবে বিরাটের সঙ্গে থাক, তাহলে তোর মনেও শান্তি আসবে। বাবা, আমাকে রানী হতেই হলে ওই লোকে যাওয়ার কোনো দরকার নেই। আমার কাছে আমার বাড়ি, আমার মহল, আর আমার বাবাই আমার কাছে সিংহাসন। আমি ওখানে যাচ্ছি ওদেরকে বাঁচাবার শুধু জন্য। বাঁচাবার জন্য? সর্পণিকার সামনে? সাবাস রে মেয়ে। বাবা, বাবা, আমি অনেক বিদ্যা শিখেছি। নন্দিনী, জলে নিঃশ্বাস নেবার আর আগুনের উপরে বসার অভ্যেস করা সম্ভব? যদি এরকম কাজ কেউ করতে যায় তাহলে তার নিজের গল্পই শেষ হয়ে যায় মা। সেই জন্যই বলছি আমি, তোমার এই অনুভবটা নেই, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিচ্ছ। সর্পণিকা একদমই সামান্য নয়। দরকার হলে কাল লাগিনি সাপের ফনায় হাত লাগিয়ে নিশ্চিন্তে ফিরে আসা যায়, কিন্তু পাঁকের নিচে ডুবে গেলে কিছুতেই আর উঠে আসা সম্ভব নয় মা। ও বিষাক্ত জানোয়ার নয়, বিষাক্ত কৃমি। ওই শয়তানগুলোকে শাস্তি দিতে হবে বাবা। কিভাবে? লক্ষ্য। বাবা, তোমার মমতাকে একবার সরিয়ে রেখে নিজের মেয়ের মায়া দূর করে আমাকে একবার তোমার থেকে একটু দূরে পাঠিয়ে দেখো না বাবা। ছাড়বো না মা, ছাড়তে পারবো না আমি সোনা। সোনা মা, আমার এই বাড়িতে খরগোশ পুষি, তোতা পুষি। আমি কোথাও বাইরে গেলে ওই প্রাণীগুলো খাবার খেলো কিনা, জল খেলো কিনা, এসব চিন্তা হয় আমার। তোকে আমার প্রাণ বাজি রেখে বড় করেছি, নিজে গিয়ে ওই রাক্ষসের সামনে ছেড়ে দিয়ে আসবো আমি? না রে মা, না। বকাসুরের সামনে ভীমকে ছাড়ার সময় কুন্তিও কি এই কথা বলেছিল বাবা? আমার ছেলে ছোট, নিরীহ, ওকে দেখলেই নরভক্ষক ওকে গিলতে চলে আসবে। কিন্তু না, আমাদের ইতিহাসে অন্য কথা বলে। তুমিই তো বলেছিলে না? খুব মুখে মুখে তর্ক করতে শিখেছো তুমি। হতে পারে বাবার জীবনের আশা ছেড়ে, তার স্মৃতি সম্পূর্ণ ভুলে, তুমি যাবার পরে তোমার বাবা বাঁচবে কিনা সেই ভরসাও ছেড়ে তুমি যেতেই পারো। বাবা, তুমি আমাকে ভয় দেখাচ্ছ। বাচ্চাদের ভালো চাওয়া যদি আমাদের কর্তব্য হয়, তাহলে সেই কর্তব্য আমাদের পালন করা উচিত। আমি একদমই চাই না যে আমার মেয়ে কীর্তিমান হয়ে উঠুক। আমার মেয়ে আমার কাছেই থাকুক। এখানে কে কার মেয়ে?
তোমার ওর ওপর কি অধিকার আছে যে তুমি ওকে এখানে রাখার চেষ্টা করছো পানাগা? এসব কি শঙ্খপাল? পুজো শুধু আপনার একার? মানে পুজোতে আপনি একাই এসেছেন নাকি? তোমার শিষ্যরা কোথায় দেখতে পাচ্ছি না তো, লুকিয়ে বসে আছে বুঝি? কেউ কেউ কেবল ভগবানকেই খুঁজে মরে, আবার কখনো কারোকে ভগবানই খুঁজে পেতে উদ্ধার করে দেন। ওহ, ওরা আসেনি বলে আপনি আমাকে এই অজুহাত দিচ্ছেন? যুদ্ধ উপস্থিত হলে তবেই অস্ত্রের অভ্যেস, তাই না দেবী? নিরন্তর অভ্যেস করেই যেতে হবে। আপনাকে হারানোর ভ্রমে আছে ওরা। ঠিক আছে ঠিক আছে, বাচ্চারা আগে ঠিক মতো হাঁটতে তো শিখুক, তারপর বাচ্চারা বড় হলে তখন না হয় বাকি কথা বলা যাবে। বাম মার্গ আর রহস্য মার্গ দিয়ে যাওয়াটা কখনোই শোভা পায় না। তোরা সারা জীবন শিখেছিস শুধু মন্ত্রতন্ত্র আর ষড়যন্ত্র। যুদ্ধের জন্য সব রাস্তাই ঠিক শঙ্খপাল, কে কাকে কিভাবে হারাচ্ছে সেটাই যুদ্ধে জরুরি। শক্তিহীনদের সেখানে কোনো জায়গা নেই, শক্তিশালীদেরই সবাই মনে রাখে। এটা কথা বলার যুদ্ধ নয় সর্পণিকা, এটা ধর্ম আর অধর্মের যুদ্ধ। অধর্মই যদি জেতে, ভগবানের অস্তিত্ব কিসের? ওনার থাকার প্রয়োজনটাই বা কোথায়? আপনি যেভাবে এখন কথা বলছেন সেটা দেখতে পেলে রক্তাক্ষী দেবী আপনার বিরুদ্ধেই যুদ্ধে নামবেন। আদিশক্তির অধিকারী মা রক্তাক্ষী কোথায়? আর পোকার মতন ক্ষমতা নিয়ে তুই কোথায়? রক্তাক্ষীর সাথে যুদ্ধ করবি? মরবি, রক্ত বমি করে মরবি, এই কথাটা আরেকবার বললে। এই অনর্থক তর্ক করা বন্ধ করো। আমি বুঝতে পেরেছি তুমি কেন কথায় কথায় সময় নষ্ট করছো। তুমি আসলে সম্মুখ সমরে যেতেই চাইছো না। উনি এখন যাই বলুন না কেন, ওনার কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই তক্ষক। হেরে যাবে তাই হয়তো ভয় পাচ্ছে। পালাবার যখন কোনো পথ থাকে না, তখন তো এইসব কথা বলেই সময় নষ্ট করতে হয়। যুদ্ধ যখনই শুরু হোক না কেন, ভুলবেন না আমাদের যুদ্ধ সঞ্জীবনী বৃক্ষের সামনে হবে, আর যুদ্ধে কে জয়ী হবে সেটা স্বয়ং সঞ্জীবনী বৃক্ষই ঠিক করবে। মহাবলা, নন্দিনী নেই এই বিষয়টা সর্পণিকা জানতে পারলে ও জিতে গেছে বলে রোয়াব দেখাবে। যে কোনোভাবেই যুদ্ধের সময় নন্দিনীকে আনতেই হবে এখানে। একটি ছোট্ট বাচ্চাকে তোমার কাছে দেওয়া হলো, সেই বাচ্চাকে তুমি বড় করলে, তা বলে তুমি তাকে জন্ম দিয়েছো সে কথা বলো না পানাগা। সবার মতন জন্ম, সবার মতো যৌবন, সবার মতন সংসার, সবার মতন বুড়ো হওয়ার জন্য নন্দিনী কোনো সামান্য মেয়ে নয়। ও একজন নাগ কন্যা। ওর জন্মের পেছনে একটা কারণ আছে, ওর এই জীবনের একটা উদ্দেশ্য আছে, আর সেই উদ্দেশ্য পূরণের জন্য ওর জন্ম হয়েছে।
তাই তুমি ওকে এখান থেকে যেতে দাও পানাগা। পারবো না, আমি পারবো না। আপনার কাছে হাত জোড় করবো নাকি পায়ে ধরবো সেটা বলে দিন। আপনাদের মহলে কত বছর কাজ করেছি আমি, আপনাদের এই মেয়ের সেবা করেছি আমি, সেই কারণেই বেঁচেছিলাম। আমারই এই ভাগ্যে নন্দিনীকে আমি উপহার পেয়েছি। যা দিয়ে দিয়েছেন তা কাটতে পারেন না বলে জানেন না। দেখো পানাগা, এই সন্তানকে বড় করে দেওয়ার জন্য তোমাকে আমার বাবা মা অনেক উপহার দিয়েছিল, সেটা তোমার ভুলে যাওয়া একদমই উচিত নয়। আপনি এসব কথা বললে তো আজ আমি মানব না। আপনারা হলেন নাগলোকের, আপনারা এখানের ভাবনা কি জানেন না, বিশ্বাস কি জিনিস জানেন না, ভালোবাসার দাম দেন না, বন্ধুত্বের দাম জানেন না, সম্পর্কের মূল্য কি সেটাও জানেন না। কিন্তু আমি নন্দিনীকে মেয়ের মতন ভালোবেসেছি, বাবার মতন রক্ষা করেছি, ওর মনের সব কথা আমি বুঝতে পারি। নন্দিনী আমার সম্পত্তি, আর আপনি এখন ওকে জোর করে নিয়ে যেতে এসেছেন। আপনার কি দয়া বলে কিছু নেই? বেশি কথা বলা আমি একদমই পছন্দ করি না পানাগা। আমার সোজা কথা যদি তুমি বুঝতে না পারো তাহলে সেই কথা আমি আর এখানে বলতে চাই না। তাই চুপ করে নন্দিনীকে আমার সাথে পাঠিয়ে দাও। দেব না, পারবো না, পারবো না, পারবো না। হাত জোর করছি আমি, দয়া করে আপনি জোর করবেন না। পানাগা, তুমি এই নন্দিনীকে বড় করেছো, মানুষ করেছো, রাস্তা দেখিয়েছো, ভালোবেসেছো, কিন্তু আমার মতন ওকে এরকম অনাথ হয়ে কখনো থাকতে দাওনি তুমি। এই বিষয়গুলোতে আমি তোমার কাছে যথেষ্ট ঋণী, সেটা আমি মানছি, কিন্তু এখন নন্দিনীকে আমার সাথে যেতে হবে। আমি ওকে ভালো করে আগলে রাখবো। ও, আপনি নাকি একে যত্ন করে রাখবেন? আপনার সাথে তো গুরুদেব ছিলেন, কোথায় গেলেন? উনি আর নেই। তা তিনি কোথায় গেলেন? ও, ওনাকে তো আপনারা বাঁচাতে পারেননি, তাই তো? আপনারা গুরুদেবকেই বাঁচাতে পারলেন না, আমার মেয়েকে কি করে বাঁচাবেন সেটা একটু খুলে বলুন। বেশি কথা ভালো লাগছে না আমিও পানাগা। শুনতে চাই না, শুধু আমি আমার মেয়েকে চাই। দেখো, তুমি এত কথা বললে আগের বারের মতন করেই নন্দিনীকে আমি নিয়ে যাবো এখান থেকে। না, আমার মৃতদেহ মারিয়ে নিয়ে যেতে হবে ওকে। বাবা! নন্দিনী, তুমি গেলে আমি কি করব সেটা ভালো করেই ঠিক জানো তো। আছে, 100 জনকে বাঁচাতে গিয়ে একজনের মৃত্যু হলে কোনো ক্ষতি নেই। ত্রিশালা, আমাকে ভয় দেখাবার কোনো দরকার নেই পানাগা। আপনাকে বললাম তো আমি আমার প্রাণ ত্যাগ করছি, মেয়েকে নিয়ে যান। ঠিক আছে, দরকার হলে তাই করব। দেবী, অধিকার আমাদের হস্তগত হয়েছে। আপনার কাঙ্ক্ষিত সময় আপনার পদতলে উপস্থিত। কি এত চিন্তা করছেন? জয়লাভের ব্যাপারে ভাবছেন? জেতার জন্য চিন্তা করছি না তক্ষক, জেতার পর কি হবে ভাবছি। তারপরে চিন্তার কি আছে দেবী? জিতলে আমি এই নাগলোকের রানী হব শোভা, কিন্তু রাজত্ব আমাকে এখানে থেকেই করতে হবে। আমাদের সম্পূর্ণ শক্তির প্রয়োজন হবে, তাই কালচক্রগুলো আমাদের পেতেই হবে। সেটা দিয়ে আমাদের শক্তি অর্জন করতে হবে। আমাদের প্রাণবায়ু নিয়ে আমরা চিন্তা না করলেও আমরা আমাদের অধিকারকে হাতছাড়া করতে পারবো না। কি করব দেবী? একটা ওই ঘরে রয়েছে, আর একটা নাম্বুদারির কাছে। আমার আনতে কষ্ট হচ্ছে দেবী। কষ্ট? হ্যাঁ, তোমার মুখ থেকে এরকম কথা কোনোদিনও শুনিনি শোভা। আমরা পারবো না, জিতবো না, এমন কথা বলার সময় নয় এটা। আমরা সমস্ত কিছু অর্জন করেছি, এই যুদ্ধতেও আমাদের জিততে হবে। গাছের মিষ্টি ফলের মতন, হোম যজ্ঞের আহুতির ফলের মতন, নৈবেদ্যর পঞ্চফলের মতন ওই কাল চক্র আমাদের পেতেই হবে। তা না হলে যুদ্ধে আমরা হেরে যাব। তখন শুধু অপেক্ষায় থাকতে হবে যে যুদ্ধে কখন হারবো আমরা। ওই কালচক্র আমাদের কাছে এখন নেই বলে ওই নম্বুদরি আমাদের এত ভয় দেখাচ্ছে।
খুব শীঘ্রই ওই কালচক্র পেতেই হবে শোভা। আমি একটা উপায় বলছি তোমাকে, তুমি সেটাই করবে। বলুন দেবী। তোমাকে যা বলছি তুমি সেটাই করবে। নিশ্চয়ই দেবী, আমি আমার কাজ করব। এখন আসছি। সময় হয়ে গেছে, সঞ্জীবনী বৃক্ষের সামনে যেতে হবে। সঞ্জীবনী বন বলে কেন বলছেন দেবী? জেতার জায়গা, জয়লাভের পরে রাজত্ব করার জায়গা বলুন। আমি আমার প্রাণ ত্যাগ করছি, মেয়েকে নিয়ে যান। ঠিক আছে, দরকার হলে তাই করব। এবার দেখো আমি কি করি। না, নন্দিনী, আমার বাবার গায়ে যদি এতটুকু আঁচড় লাগে, আমি নাগলোকে আসবো না। নন্দিনী, নন্দিনী, না, আবেগের কাছে হেরে যেও না। সবকিছু নিজের বলে স্বার্থপর হয়েও না তুমি। আমার সাথে চলো চুপ করে। আমি যদি আমার স্বার্থ নিয়ে ভাবতাম, আমি কখনোই ওই লোকে যেতাম না। আমি ওখানে আসতে রাজি হয়েছিলাম আমার মায়ের জন্য, মা সাথে থাকবেন বলে। সেই যদি আমার সাথে না থাকে, তাহলে আমি গিয়ে কি করব? সাবাস রে মেয়ে, সাবাস। বানাগা, এত কথা ভালো লাগছে না। কোনো ভুল কথা বলছে না, ও সত্যি কথাই বলছে। ওই জন্যই সাবাস বললাম। তুই বল রে মা, বাবা, বল। তুমি একটু মাথা ঠান্ডা করো। দেখো ত্রিশালা, আমার লোকেদের কষ্টের জন্য আমি খুবই চিন্তিত, কিন্তু তার জন্য আমার বাবাকে কষ্ট দিয়ে আমি আসতে পারবো না। নন্দিনী, ওই লোকের পরিস্থিতি, তোমার ভরসায় থাকা লোকেদের অবস্থা, তাদের হাত মাঝ রাস্তায় ছেড়ে দিও না নন্দিনী। এত বছর আমি আমার মেয়েকে বড় করেছি, আমারই তো এই কথাটা বলা উচিত না? ত্রিশলা দেবী এত বছর রাজ্য চালিয়েছেন, যদি না পারেন ছেড়ে দিন, যেটা পাবেন সেইটুকুই নিন। কিন্তু আপনাদের চাহিদার জন্য আমার মেয়ের জীবন নষ্ট হয়ে যাক, সেটা কি করে চাই? হতে পারে আমি চড়াই পাখি, কিন্তু হাওয়ার ভরসাতে তো আর উড়ে বেড়াই না। উড়ে বেড়াই নিজের ডানার ক্ষমতা দিয়ে। যদি আপনার কিছু লাগবে বলে মনে হয়, সেটা নিজের ক্ষমতার জোরে আদায় করুন। আর একজনের ভরসায় কোনো কাজ করবেন না আপনি। বানাগা শোনো। শালা, আমার বাবাকে দুঃখ দিয়ে তোমার সাথে আসার কোনো ইচ্ছা নেই। চিন্তা করো না নন্দিনী, এই কথা বলা ঠিক নয়। আমি শুধু ভাবছি না, সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমার সাথে আসবো না। হ্যাঁ শোভা ম্যাডাম, আমি আসছি এক্ষুনি, আসছি 5 মিনিটে। শোভা ম্যাডাম, হ্যাঁ বিরাট, একটু কাজ ছিল, আমি দেখা করে আসছি। লিলি, এই কটা দিন তুমি আর কাজকর্ম করো না, বাড়িতেই থেকো। আঙ্কেল, বাড়িতে থাকলে কি করে হবে বলো? কাজ থাকলে তো বেরোতেই হবে, তাই না? তা বললে তো চলবে না মা। তোমার কোষ্ঠীতে একটা দুর্ঘটনার যোগ আছে, তাই সাবধানে না থেকে কেন বিপদ ডেকে আনবে মা? নীলি,
কেন অযথা টেনশন নিচ্ছ? তো টেনশন কেন হবে না? সমস্যা আছে জেনেও কি আমার ভয় করবে না? সমস্যা যে আছে সেটা আমি বলছি না মা, সমস্যা হতে পারে এই কথাটা বলছি। আর শুধু এখন নয়, তুমি তো সব সময় দুশ্চিন্তা করতে থাকো, ভয় পেতে থাকো। কেন? আরে ওরকম কিছু নয় বিরাট। তুমি থাকতে আমার কিসের ভয় বলো? ঠিক আছে, যাও মা, তবে একটু সাবধানে থেকো। ঠিক আছে আঙ্কেল, আসছি। বাই বিরাট। ত্রিশালা দেবী, নন্দিনী আসেনি। ওই পানাগা কি রাজি হয়নি দেবী? অথবা আপনি ওর কাছে অনুমতি চেয়েছিলেন ত্রিশলা? আমি বলেছিলাম তো, ও মাঝখানে যদি চলে আসে তাহলে ওকে কঠিন শাস্তি দিয়ে নন্দিনীকে নিয়ে আসবেন। কি করে শঙ্কপালা দেব পানাগাকে হুমকি দিয়ে ভয় দেখিয়ে নন্দিনীকে আনতে পারি সেটা তো বড় বিষয় নয়, কিন্তু নন্দিনীরই তো আসার ইচ্ছে নেই। না, আমি আসবো না, আমার ইচ্ছে নেই। এই ধরনের মেয়েকে কি করে আমি যুদ্ধক্ষেত্রে এনে সর্পণিকার সামনে নন্দিনীকে আমি কি করে বলি হতে দিতে পারি? তাহলে বাসুকিদের কি হবে ত্রিশলা? সূর্য ডোবার সময় হলে আমাদের সবাইকে মাথা নিচু করে দাঁড়াতে হবে, আর নিচু করে দাঁড়াতে হবে, অথবা আমাদের গলাটাই হয়তো কেটে নেবে। নন্দিনীর জন্য অপেক্ষা করতে হবে না, একেবারে সর্বনিকার সাথে যুদ্ধ করি গিয়ে আমরা। যুদ্ধে না জিততে পারলেও এই রাজ্যকে রক্ষা করা আমাদের কর্তব্য। শঙ্কপালা দেব, এখন আমরা আর কি করতে পারি? এখন শুধু একটাই পথ আছে, আর এসব করলে চলবে না একদমই। যেমন অপমান, রাগ, ঝগড়া, চিৎকার। নন্দিনী যে আসেনি সেই খবরটা যদি ওরা পায়, তাহলে ওরা আমাদের বিরুদ্ধে দাঁড়াতে পিছপা হবে না। যে করেই হোক এই বাসকী রাজ্যকে আমাদের বাঁচাতেই হবে। বিরাট, নীলির ভাবসাব আমার ঠিক ভালো মনে হচ্ছে না। তুমি একদম ঠিকই বলেছো ড্যাড, আমিও সেটাই লক্ষ্য করছি। যাক সে কথা, মন্দিরের কাজের কি হলো? না ড্যাড, ওটাই তো সবচেয়ে বড় চিন্তা। ওই ব্যাপারটা নিয়ে কি করব বুঝতে পারছি না। কেন, কি হয়েছে? ড্যাড, ওই মন্দির শুধু পরমেশ আঙ্কেলই স্থাপন করতে পারবেন। আমি এতদিন ধরে ওনার পেছনে পড়েছিলাম আর উনি রাজি হচ্ছিলেন না, কিন্তু গতকাল হঠাৎ করে উনি বললেন কোনো অসুবিধা নেই। সমস্যাটা কি হয়েছে সেটা আগে বল। কিছু না, বাদ দাও ড্যাড। এটা কি বললে হয় নাকি বিরাট? ব্যাপারটা বল। উনি বলছেন যে মন্দির যদি বানাতেই হয় তাহলে ওনার মেয়েকে আমায় বিয়ে করতে হবে। আর এইসব শোনার পর থেকে ওই মন্দির স্থাপনের ইচ্ছেটাই আমার চলে গেছে। কি বলছিস তুই? তোর যে এনগেজমেন্ট হয়ে গেছে সেটা তো উনি জানেন। সবকিছু জেনেও উনি এসব বলছেন। একবার ভেবে দেখো। এইভাবে মন্দিরের কাজটা ফেলে রাখা উচিত নয়। একটার পর একটা সমস্যা তো এসেই চলেছে। নীলের সময়টা কিন্তু ভালো যাচ্ছে না, এর একটা সমাধান বার করতে হবে। কি করবো তুমিই বলো ড্যাড, আই এম টোটালি ব্ল্যাঙ্ক। এসব কি ত্রিশালা? তোমাদের সেনাপতি কোথায়? ভয় পেয়ে বুঝি মুখ লুকিয়ে বসে আছে?
নাকি অন্য কোথাও পালিয়ে গেছে? সাহস দেখানোর সময়ও আসবে। ভুলোকেই তো ছিল দেবী, এখন মুখে রং মেখে আসতে পারে। হ্যাঁ, সেটা হতেই পারে। বৃক্ষরাজ, আপনি ধর্মের দেবতা, ন্যায়ের পক্ষে আপনি নির্ণয় দেন। আমাদের আজকের যুদ্ধের সাক্ষী হয়ে আপনি আপনার অন্তিম নির্ণয় জানাবেন। নিরপেক্ষতা প্রার্থনা করছি। ঠিক আছে, তোমার আশা পূর্ণ করব। প্রতিধ্বনিদের পরিচয় হোক। আমাদের রানীমার মৃত্যুর পরে ওই সিংহাসনে আর কোনো রানী নেই। এতদিন ধরে ত্রিশলাকে দেখিয়ে রানীমার বড় মেয়ে বলে পরিচয় দেওয়া হয়েছে এবং ওই সিংহাসনে বসবে বলে তক্ষকদের সঙ্গে অন্যায় করা হয়েছে। এখন সেই সিংহাসনের আসল অধিকারী এসেছে। আমাদের নাগলোকের পদ্ধতি অনুযায়ী ও এখন আমাদের সঙ্গে যুদ্ধ করবে। যে জিতবে সিংহাসন সেই পাবে। ঠিক আছে, আমার কাছে যখন ন্যায় বিচার চাইতে এসেছো, আগে আমার শর্তগুলো ঠিকভাবে মানতে হবে। আর মাঝখানে যদি সেটা পালন না করে পালিয়ে যাও, তাহলে কিন্তু কঠিন শাস্তি পাবে। আমার কথা মতোই যুদ্ধ করতে হবে। যুদ্ধ যদি সঠিকভাবে হয়, তবেই আমি ন্যায় বিচারের নির্ণয় করব। নিশ্চয় করব। আপনি ধর্মের দেবতা, অন্যায়কে আপনি সমর্থন করবেন না বলেই আমাদের বিশ্বাস। আপনি যা বলবেন সে সব কিছু শুনতে আমরা তৈরি আছি। এখানে আমরা মানে তক্ষকরা, বৃক্ষরাজ। কি বাবা, তুমি লাইট অফ করে বসে আছো? নাও, খেয়ে নাও। না রে মা, আমার খিদে নেই। বাচ্চাদের মতন এভাবে একদম জেদ করতে নেই। নাও, খাবারটা খেয়ে নাও। তুই কি আমার উপর রেগে আছিস? রাগ না তো। না, তোকে নাগলোকে পাঠালাম না বলে। বাবা, স্কুলে যখন ট্রিপ হতো তখনও যেতে দিতে না। আমি কি করে এখন ভাবি বলো? তখন ভাবতাম আমার বাবা আমাকে কিছুতেই ছাড়তে চায় না। আর তখন তুমি আমাকে কেন ছাড়তে চাইতে না আমি বুঝতে পারতাম না। এখন ভাবি আমি, ছোট বয়সে তুমি আমাকে যতটা ভালোবাসতে ঠিক ততটাই এখন ভালোবাসো। বাবা, সন্তানরা বদলে যায়, কিন্তু বাবা মা কোনো দিনই বদলায় না। থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ ভেরি মাচ। তুই আমাকে ছেড়ে কোথাও চলে যাবি বলে আমার বড্ড ভয় করে রে। তোমাকে হারিয়ে ফেলার ভয় পেয়েছিলাম আমি বাবা। তুমি আমাকে হাঁটতে শিখিয়েছো, আমাকে কাঁধে করে স্কুলেও নিয়ে গেছো, কোলে নিয়ে আদর করে আমার সাথে খেলেছো, আবার কখনো কখনো তো আমার চুলও বেঁধে দিয়েছো। বাবা, আমার শুয়ের লেস বাঁধা থেকে শুরু করে আমার চুলের রিবনও তুমি বেঁধেছো। মানে তুমি আমার সব ধরনের খেয়াল রেখেছো। ত্রিশালা যখন ডাকলো, এই সব আমার মনে পড়ে গেল, আর যেতে ইচ্ছা করলো না বাবা। শোনা মা,
জন্ম জন্মান্তরে যেন পাই তোকে। সন্তান হিসেবে আমি অন্য আর কাউকে ভাবতে পারি না। আমার শিক্ষা আমার সাথে কোনো অন্যায় করেনি সোনা। আমার এই পরিশ্রম আজ আমায় জিতিয়ে দিয়েছে রে মা। না বাবা, তোমার সাথে কখনোই অন্যায় হবে না। যে সব সময় সবার ভালো করেছে তার কখনো খারাপ হবে না। বাড়িতে বাবার মন না জয় করে অন্য কাউকে যদি আমি হারিয়েও ফেলি তাতে কোনো লাভ নেই বাবা। বাবা, আমি ওই তলোয়ার লড়াইতে জিতবো কিনা জানি না, কিন্তু আমি এটা জানি তোমার চোখের জলের কাছে আমি জিততেই পারবো না। খাবারটা খাও। প্রথমত, তোমরা যেহেতু সাপ, তাই তোমাদের মধ্যে সর্পযুদ্ধ হতে হবে। আর তারপরে কি করতে হবে সেটা আমি বলে দেব। আর এই যুদ্ধটা সূর্য অস্ত গেলেই করতে হবে, কারণ বাসকিরা সদা শক্তিশালী, তক্ষকেরা সূর্য ডোবার পরেই শক্তিশালী হয়। তাই কারা বেশি শক্তিশালী সেটা অন্ধকারে যুদ্ধ করলেই আমি সঠিকভাবে জানতে পারব। তক্ষক বা বাসুকীদের যদি কিছু বলার থাকে বলুন এক্ষুনি।